সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আবার চলে এসেছি অঙ্কের ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে। অনুপাত ও সমানুপাতের অঙ্ক কমপ্লিট করে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এই অঙ্কগুলো বাকি ছিল কোষে দিকে 1.3 এর। সেখান থেকে শুরু করছি। আশা করছি যে অনুপাত সমানুপাতের অঙ্কগুলো প্রত্যেকেই ভালো মতো বুঝেছো এবং করেও ফেলেছো। তো ওটা প্র্যাকটিস করতেই থাকবে, বারে বারে প্র্যাকটিস করবে, একদম ওখান থেকে যেন খুব ভালো মতো করতে পারো অঙ্ক। তো এখন আমরা 8 নাম্বারটা, এই অঙ্কগুলো হয়ে গেছে। 8 নাম্বার থেকে আমরা আবার শুরু করলাম। 8 নাম্বারটা কি বলেছে? পর্ণা এবং পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। একত্রে মানে একসঙ্গে করে, তারা 4 দিনে সম্পন্ন করে মানে পুরো কাজটা করে। সম্পন্ন করে মানে পুরো কাজটা করে। পুরো কাজটাকে কি বলা হয়? এক অংশ ধরা হয়। আলাদাভাবে একা কাজ করলে পড়নার যে সময় লাগবে একা যদি কাজ করে, ওরা একসঙ্গে কাজ করাতে 4 দিনে শেষ করে ফেলেছে। কিন্তু একা যদি কাজ করে তাহলে যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি লাগবে। অর্থাৎ পড়নার যদি 4 দিন লাগে, পীযূষের লাগবে কত? 10 দিন তাহলে, তাই তো? তো সেটা এখানে তো 4 দিন না 5 দিন এগুলো কিছু বলেনি। সেই জন্য আমাদের কি ধরে নিতে হবে? ধরে নিতে হবে যে পড়নার সময় লাগে x দিন। তাহলে আমরা পীযূষের সময়টা পেয়ে যাচ্ছি 6 দিন বেশি, অর্থাৎ x প্লাস 6। তাহলে সম্পূর্ণ কাজ সমান সমান এক অংশ, এটা আমরা লিখে রাখলাম, কাজে লাগবে। ধরি পর্ণা x দিনে কাজটি একা সম্পন্ন করতে পারে। সম্পন্ন মানে শেষ, সম্পন্ন করতে পারে। অতএব পীযূষের সময় লাগবে কত? তাহলে পীযূষের 6 দিন বেশি লাগবে, তাই তো? 6 দিন বেশি লাগবে। পীযূষের সময় লাগবে x প্লাস 6 দিন। এইবারে আমরা কি করব? 4 দিন, এখানে বলেছে তারা একত্রে 4 দিনে কাজটা করে। তো আমি এরকমও করতে পারি, একত্রে মানে এই 4 দিনে পীযূষ এতটা করলো, পর্ণা এতটা করলো, পীযূষ এতটা করলো। তাহলে 4 দিনে হচ্ছে এতটা করলো আর ও এতটা করলো। তাহলে 4 দিনে পীযূষ পর্ণা যতটা করছে এবং পীযূষ যতটা করছে সেটা যোগ করলেই সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হচ্ছে, অর্থাৎ এক অংশ কাজ করছে। আমরা তাহলে একেবারে বের করে নেব যে পর্ণা, এটা দুইভাবে, এর পরের স্টেপটা আমরা দুভাবে করতে পারি। তো আমি সোজাসুজি করে দিচ্ছি, তাহলে আমাকে একটা সমস্যা কম লিখতে হবে। পর্ণা x দিনে কাজ করে, একত্রে করলেও তো একাই করতে হচ্ছে না। x দিনে কাজ করে, ও এতটা করলো 4 দিনে, ও এতটা করলো 4 দিনে, তাহলে যোগ করলে সেটা সম্পূর্ণ কাজ। x দিনে কাজ করে এক অংশ, সম্পূর্ণ করে তো। তাহলে একদিনে পর্ণা কাজ করে কত অংশ? একের x অংশ, কিন্তু পর্ণা করছে 4 দিনে কাজ, তাহলে কি হবে? 4 বেশি হবে।
অর্থাৎ 4/x অংশ। পীযূষ x+6 দিনে কাজ করে 1 অংশ। 1 দিনে কাজ করে 1-এর x+6 অংশ। তাহলে 4 দিনে কাজ করে 4/x+6 অংশ। তাহলে দুজনে মিলে কিন্তু 4 দিনে টোটাল কাজ করে। টোটাল কাজ করে মানে কত? 1 অংশ। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে এটা লিখতে পারি না? 4/x প্লাস 4/x+6। ও এতটুকু করলো, ও এতটুকু করলো, টোটাল করলে আমাদের 1 অংশ হলো, সম্পূর্ণ কাজটা হলো 1 অংশ। এগুলো কিন্তু অংশ বেরোলো, এটা 1 অংশ। তাহলে এখানে 4 কমন নিতেও পারি বা আমি নিলামই না, ও পরে গুণ করতেই হবে। তাহলে কি হচ্ছে? 4x প্লাস 4x+4 × 6 = 24, তাই তো? লসাগু হলো প্লাস এখানে x, এটা দিয়ে ভাগ দিলে x থাকছে, ইন্টু 4x ইকুয়াল টু 1। তো বজ্রগুণনে আমি যে দিকটা x² পার্টটা থাকে সেই দিকটা আগে লিখবো। x² + 6x একবারে লিখছি। x² + 6x ইকুয়াল টু x² + 6x ইকুয়াল টু 4×4 এই যে 4×4 4×4 8, 8x + 24, 8x + 24 और x² + 6x - 8x - 24 इक्वल टू 0 और x² - 2x - 24 इक्वल टू 0। এবারে এটার কি হবে? 24 এর 24 4 6 24, উৎপাদক বিশ্লেষণ 4 6 24, 6 আর 4, x² - 6 - 4 তবে 2 হচ্ছে -24 ইকুয়াল টু 0 और x² - 6x प्लस 4x - 24 इक्वल टू 0 अर्थात x - 6 प्लस 4x - 6 इक्वल टू 0। x - 6 into x plus 4 equal to 0। x minus 6 equal to 0 অথবা x plus 4 equal to 0। এখান থেকে x equal to 6 এবং x equal to -4। তাহলে x কি ধরেছিলাম? পর্ণা। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করে আমি x ধরেছিলাম, যে x দিনে সে কাজটি একা করলে সম্পন্ন করতে পারবে। কিন্তু দিন কি মাইনাস হতে পারে? তাহলে সময় ঋণাত্মক হতে পারে না। সুতরাং নির্ণেয় x ইকুয়াল টু কত হবে? 6 হবে। নির্ণেয় x ইকুয়াল টু 6 হবে, অর্থাৎ পর্ণা
উত্তর এটা লিখতে পারি, পর্ণা একাকী, পর্ণা একাকী 6 দিনে 6 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। তবে পরের অঙ্কটা আমাদের 9 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সব সময়ের জন্য, সব সময়ের জন্যই ইম্পর্টেন্ট এটা। কলমের মূল্য, এবং ভালো অঙ্ক। কলমের মূল্য প্রতি ডজনে, কারণ আমরা টেস্ট পেপার যদি আমরা ফলো করি তাহলে আমরা প্রায় 1 পেজ 2 পেজ অন্তর অন্তর কিন্তু এই অঙ্কটা আমরা দেখতে পাই। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকা আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজনে কলমের মূল্য নির্ণয় করো। মানে হচ্ছে কলম প্রথমে কিনতে যাওয়া হলো 30 টাকায়, যতগুলো পাওয়া গেল, যদি 6 টাকা কমানো যায় তাহলে 3টা আরো বেশি পাওয়া যাবে, কারণ দাম কমে গেল। তাহলে আমরা ধরে নিতে পারি প্রতি ডজন প্রথমের দিকে, কমার পূর্বে, অর্থাৎ প্রথমেই প্রতি ডজন কলমের মূল্য এক্সট্রা। মূল্য কমার পূর্বে, মূল্য কমার পূর্বে, মূল্য কমার পূর্বে কি হচ্ছে, ধরি মূল্য কমার পূর্বে ধরি প্রতি ডজন কলমের মূল্য, আচ্ছা এটা প্রথমে এটা করব না, দাগটা দিব না। মূল্য কমার পূর্বে ধরি প্রতি ডজন ডজনে ধরছি, হ্যাঁ, প্রতি ডজন কলমের মূল্য কত টাকা, এক্স টাকা। তাহলে হচ্ছে এক্স টাকায় আমরা 1 ডজন পাচ্ছি। তো এক্স টাকায়, তাহলে এখান থেকে এক্স টাকায় কলম পাওয়া যায়, আমি লিখে নিলাম এক্স টাকায় কলম পাওয়া যায়। কয়টা, 1 ডজন, তাই না? 1 টাকায় কলম পাওয়া যায় 1/x ডজন, কম পাওয়া যাবে। এইবার আমাদের কত টাকা খরচ করছে, 30 টাকা। 30 টাকায় কলম পাওয়া যায়, তাহলে বেশি হবে, 30/x ডজন। এবার দাম কমে গেল, তাহলে মূল্য 6 টাকা কমায় প্রতি ডজন কলমের মূল্য কত দাঁড়ালো, কলমের মূল্য 6 টাকা কমায় প্রতি ডজন কলমের মূল্য হবে
মূল্য মানে দাম, দামও লিখতে পারি। মূল্য হবে x মাইনাস 6 টাকা। তাহলে x মাইনাস 6 টাকায় আমরা কত ডজন কলম পাচ্ছি সেটা বের করব। x মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় 1 ডজন। 1 টাকায় কলম পাওয়া যায় 1/x মাইনাস 6, কিন্তু 30 টাকাতেই তো কিনবে। 30 টাকায় নিয়ে গেছে লোকটা, এবার 30 টাকা দর কষাকষি করে, অনেক সময় হয় না আমরা দর কষাকষি করি, সেখানটায় একটু কমে গেলে আমরা বেশি পরিমাণ পেতে পারি, সেই জন্যই আমরা দর কষি। এই জিনিসটাই এখানে, যে 6 টাকা কমার ফলে সে অনেক বেশি কতগুলো একটু বেশি পরিমাণে পাবে, বেশি কলম পাবে। সেই কলম কটা বেশি সেটা কিন্তু আমাদের বলে দিয়েছে, 3টে কলম। তাহলে 30 টাকায় কলম পাওয়া যায় 30/x মাইনাস 6। এইবারে আমি বের করে নিচ্ছি কয়টা কলম এখানে। তাহলে কলমের সংখ্যা কি বেশি না কম? এখানে কলমের সংখ্যা কিন্তু বেশি আছে, কারণ দাম কমে গেছে, কলম বেড়ে যাবে, একই টাকায় কলম বেড়ে যাবে। তাহলে এটা মাইনাস এটা। আগে কলম পেয়েছিলাম যদি 5টা, পরে পেয়েছি আমি পরে পেয়েছি 5 3 8টা। তো এটা 8টা নয়, এটা ডজন হিসাবে বলেছে, 3টা বেশি কলম পাওয়া যাবে। তাহলে 3টি মানে 3টি কথাটার অর্থ কি? 3টি কথাটার অর্থ হচ্ছে 3/12, কারণ 1 ডজন 12টিতে 1 ডজন হয়, 12টিতে 1 ডজন হয়, 12 দিয়ে ভাগ দিলে ডজনে ট্রান্সফার্ড হয়ে যায়। ডজন 3 4 12, আমরা ঐকিক নিয়মেও এটা করতে পারতাম, 1 4 ডজন। এইবার আমার অঙ্কটা হচ্ছে প্রশ্নানুসারে আমি কি বলবো, যে এখানে কলম বেশি আছে, এখানে কলম বেশি আছে কমার পরে। তাহলে 30/x মাইনাস 6 মাইনাস 30/x ইকুয়াল টু 1/4, অর এখানে 30 আমি কমন নিয়ে নিচ্ছি, 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইকুয়াল টু 1/4। খুব মনোযোগ সহকারে অঙ্কটা বোঝো, কি বুঝতে পারছো তো সকলে? তো 30 অর এখানে লসাগু হবে x ইন্টু x মাইনাস 6, x মাইনাস অফ x মাইনাস x মাইনাসে প্লাস 6 ইকুয়াল টু 1/4। এই 30টা কিন্তু ওপরে আছে, এক্স কেটে গেল, তাহলে ওপরে থাকলো 6 3 18, 180 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 1/4। এবার বজ্রগুণন করলাম, এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু কত, 8, 4 0 0 8 4 32, 4 1 4 4 3 7, 720। বিরাট। তো আমরা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 অর্থাৎ 720 ইকুয়াল টু 0। এবার আমাদের এটাকে কি করতে হবে, উৎপাদক করতে হবে। তো উৎপাদক করছি, 720কে আমরা 72, 8 নং 72, 8 ইন্টু 9 ইন্টু 10 লিখতে পারি। তো এখানে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন
3 গুণন 10 করলাম। তো 5 ইন্টু 2, 2 ইন্টু 5ও করা যায়। তো দেখে নিচ্ছি 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 তিনে 24, আর 3 দের সঙ্গে 30, বা হয়ে গেল। তাহলে এই সঙ্গে এইটা এবং এই দুইটা মিললেই হয়ে যাচ্ছে, তাই না? আমাদের 6 আনতে হবে। 6 তাহলে কিভাবে আনবো? 30, অর্থাৎ এটাকে আমরা 30 ইন্টু 24 আকারে লিখতে পারি। আমাদের উৎপাদক বিশ্লেষণে মূল কথাটা কি, যে এক্স স্কয়ার সহগ এবং ধ্রুবক পদ যেটা থাকবে সেটাকে মাল্টিপ্লাই করে যে মানটা পাওয়া যাবে সেটাকে এমন করে উৎপাদক করব, যে উৎপাদক মানে দুটো উৎপাদক করব, কারণ এই দুটো হচ্ছে উৎপাদক, ঠিক আছে? এই দুটো উৎপাদক করব, তাদের যোগ অথবা বিয়োগ ফল যেন এই মাঝেরটা হয়, সেটাই মধ্য সহগ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 30 - 24 = 6। তাহলে অর এক্স স্কয়ার মাইনাস 30 মাইনাস 24 x minus 720 equal to 0, or x square minus 30 x minus a plus 24 x minus 720 equal to 0, or এখান থেকে আমাদের কমন যাচ্ছে x minus 30 প্লাস এখান থেকে 24 x minus 30, কারণ 720টা কি 30 আর 24-এর গুণফল, ইকুয়াল টু 0, অর এটাকে কমন নিয়ে নিলাম x minus 30 into x plus 24 equal to 0, x minus 30 equal to 0, অথবা x plus 24 equal to 0, x equal to 30, x equal to minus 24, or তাহলে এক্সটা কি জিনিস ধরেছিলাম? এক্সটা আমরা ধরেছিলাম যে কলমের মূল্য, 1 ডজন কলমের মূল্য। তাহলে কমার পূর্বে 1 ডজন কলমের মূল্য ধরেছিলাম এক্স। তাহলে এখানে এক্স এর মান আমাদের দুটো বেরোলো, একটা 30 বেরোলো, একটা 20 - 24 বেরোলো, অর্থাৎ তাহলে এটা নেগেটিভ। আমাদের মূল্য কি কোনোদিনও ঋণাত্মক হতে পারে? কারণ একটা জিনিস কিনলাম, সেখানে নেগেটিভ মানে কি, আমি জিনিসটাও নিব আবার তার কাছ থেকেও টাকা নেব, সেটা কি হয়? সেটা হয় না। তো সেটাই বলা হচ্ছে মূল্য ঋণাত্মক হতে পারে না। অতএব নির্ণয় x ইকুয়াল টু 30, এটা কি টাকা ছিল। এটা তাহলে আমাদের প্রতি কমার পূর্বে উত্তর লিখব, কমার পূর্বে উত্তর অবশ্যই লিখবে, কমার পূর্বে যে এখান থেকে অ্যান্সার করে চলে গেলাম সেটা কিন্তু করবে না, কারণ এখানেও একটা মার্কস আছে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, শুধু এটার জন্যই নয়, এগুলো কম্পিটিটিভ এক্সামেও কিন্তু ইম্পর্টেন্ট এই অঙ্কটা। তো এবার 10-এর অঙ্কগুলো। আর একটা কথা বলছি, যেটা হচ্ছে
যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব ভিডিওটা এবং তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাকে লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবে। আর যদি এবং বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবে তাদের শেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো 10-এর 1 নাম্বারটা এর 1 নাম্বার। একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা এগুলো আমাদের করতে হবে, কিছু ক্যালকুলেশনও করব। আর শুধু মুখস্থ করলে তো হবে না, কিছু ক্যালকুলেশন করার মাধ্যমে আমাদের শিখতে হবে। যদি শুধু মানে মুখস্থ করি বা টিক দিয়ে আসি পরীক্ষায়, কোনটা ঠিক হবে, কিছু কিছু অঙ্ক আছে ক্যালকুলেশন করতে হবে, সেখানে কিন্তু ভুলও হয়ে যেতে পারে। সেই জন্য আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব, যেগুলো ক্যালকুলেট করতে হবে। যেমন একটা দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা, এটা আমরা জানি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা, দ্বিঘাত মানে দুইটা, হ্যাঁ দুটি, এটা আমরা মুখে মুখে করে নিলাম। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে কোনটা অপশন খাটবে? বি নট ইকুয়াল টু 0। যদি বি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি হচ্ছে, বি নট ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু 0 বা সি ইকুয়াল টু 0 হয়ে গেল, বি নট ইকুয়াল টু 0, তাহলে সেখানটায় হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ বি নট ইকুয়াল টু 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে কিনা, এবং এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 হলে কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ হচ্ছে। এ যদি 0 হয়ে যায়, বি নট ইকুয়াল টু 0, তাতে কি হচ্ছে, এক্স স্কোয়ার টার্মটা আমাদের থেকে যাচ্ছে, এক্স স্কোয়ার টার্মটা থেকে যাচ্ছে। এক্স স্কোয়ার বি নট ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু 0 হতেও পারে, হ্যাঁ সে কথাটা বললেন, শুধু বি নট ইকুয়াল টু 0, তাহলে এ 0 সি 0, তাহলে কি হচ্ছে, একঘাত হয়ে গেল। আবার যদি সি ইকুয়াল টু 0 হয়ে যায়, সি নট ইকুয়াল টু 0, এ বি 0 হতে পারে, তাহলে তো এটা একটা সমীকরণ হলোই না। আর এ নট ইকুয়াল টু 0 হলে, এ নট ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ারের সহগ থেকে গেল, এটা যদি 0 হয়ে যায় তবুও কিন্তু এটা দ্বিঘাত, কারণ হচ্ছে এই যে রাশিমালাটা, এই যে সমীকরণটা, তার হাইয়েস্ট ঘাত কিন্তু 2 থেকেই গেল। তাহলে 1 নাম্বারটা, প্রথম 1 নাম্বারটার অ্যান্সার কি, বি, দুটি। এটা 2 নাম্বার করতে করতে মুখস্থ হয়ে যাবে কিছু জিনিস। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে হচ্ছে অপশন, এটি দ্বিঘাত হবে, দ্বিঘাত হবে যদি, তাহলে সি অপশনটা হবে, এ নট ইকুয়াল টু 0 হয়। এইবার একটা দ্বিঘাত সমীকরণে চলে সর্বোচ্চ ঘাত কত, তাহলে আমরা কি বললাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত কেন হলো, যে চলরাশি এক্স, এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে 3 নাম্বারটা হচ্ছে করতে করতে দেখতে দেখতে মানে যখন এই অঙ্কগুলো করবে এগুলোও কিন্তু করে দেবে। তাহলে অবজেক্টিভ যে একটা থাকে এমসিকিউ, সেগুলো যেন ফুলফিল করে আসতে পারো। একটা দ্বিঘাত সমীকরণে চলে সর্বোচ্চ ঘাত হচ্ছে বি নাম্বার 2, এটা দেব। তারপর হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বারটা কিন্তু আমাদের এইভাবে করলে হবে না, এটা কিন্তু ক্যালকুলেশন করতেই হবে, না হলে কিন্তু করতে পারবে না। তাহলে কি হলো, 4 ইন্টু 5 এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3, আমরা মাল্টিপ্লাই করে দেব। 4 5 20 এক্স স্কোয়ার মাইনাস 7 4 28 28x প্লাস 4 2 8 ইকুয়াল টু 4 5 20 এক্স স্কোয়ার মাইনাস 6 5 30 30x প্লাস 3 5 15। এবার 20x স্কোয়ার 20x স্কোয়ার কেটে গেল, এবার থাকলো মাইনাস, এদিকে চলে আসলো মাইনাস
28x প্লাস 8 এদিকে নিয়ে আসলাম প্লাস 30x minus 15 equal to 0 or 2x minus 7 equal to 0 এই রকম অঙ্ক কিন্তু আমরা কোথায় করেছি, লেখচিত্রতে করেছি, তাই না? লেখচিত্রতে কিন্তু এই টাইপের অঙ্ক আমাদের ছিল, ওয়াইও ছিল, এক্স থাকলেও হবে, হ্যাঁ, এই টাইপের অঙ্ক ছিল। এটা কি ধরনের লেখচিত্রগুলো? রৈখিক, তাই না? বক্ররেখা কি? বক্ররেখা না, কার্ভ না, আমরা একটা সরলরেখা ড্র করতাম। তাহলে এই ধরনের যদি এক্স স্কোয়ার চল না থাকে, এক্স স্কোয়ার টার্মটা না থাকে, তাহলে এটাকে রৈখিক বলা হয়। তাহলে উত্তর কি হবে? সমীকরণটি এ নাম্বার হচ্ছে রৈখিক। তাহলে এটা কিন্তু আমাদের, এটা নয়তো কমন আসলো, কিন্তু এই টাইপের যদি দেয় তাহলে ক্যালকুলেশন না করলে আমরা করতে পারবো না। রৈখিক তাহলে কি করে বুঝবো? যখন এক্স স্কোয়ার টার্ম থাকবে না, এক্স প্লাস সামথিং বা এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু কিছু একটা থাকবে, তখন সেটাকে রৈখিক বলা হয়। তারপর হচ্ছে 5 নাম্বারটা। 5 নাম্বারটা আমরা কিভাবে করব? এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। তাহলে এক্স স্কোয়ার টার্মটাকে আমরা কিন্তু কেটে দিব না, সমীকরণটির বীজ বা বীজোদয়। এখানে কি বলছে? এখানে আমরা বজ্রগুণন করব, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে এই জিনিসটাই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই টাইপেরই হলো সি টার্মটা, এখানে নেই, সি টার্মটা নেই, এক্স স্কোয়ার টার্মটা রয়েছে। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 6। তাহলে আমাদের বীজের সংখ্যা কটা হলো? 0 এবং 6, অর্থাৎ সি নাম্বার, অপশন সি, অপশন সি। সি হচ্ছে 0 ও 6। এবার বি এর গুলো সত্য মিথ্যা। এই সত্য মিথ্যা জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কি ইম্পর্টেন্ট? কিছু ছেলে মেয়ে আছে মাধ্যমিকের ক্ষেত্রে, অবশ্যই যারা মাধ্যমিক দেবে, যদি খুব মানে অঙ্ক পারো না এরকম একটা ব্যাপার থাকে, কিন্তু পাশ করা কোনো ব্যাপারই না। যেটা আমি আগের ভিডিওতে বলেছি, যে সমাধান, অনুপাত এবং সমানুপাত, এই চ্যাপ্টারটা একটা চ্যাপ্টার করলেই আমরা 6 থেকে 7 নাম্বার পাচ্ছি, এবং উপপাদ্য এবং সম্পাদ্য তার সঙ্গে থাকছে। আর হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা যদি না করতে পারো তাহলে যে কোনো একটা অপশন দেবে, সত্য অথবা মিথ্যে। হয়তো সবগুলোই সত্য লিখলে, নয়তো সবগুলোই মিথ্যা লিখলে। কারণ হচ্ছে সত্য মিথ্যা, মিথ্যা সত্য এরকম লিখতে গিয়ে দেখা গেল এমন হয়ে গেল যে একটা হলো না, 5টা থাকে, তার মধ্যে দুটা তো লেগেই, যে 2টা সত্য অথবা 2টা মিথ্যা থাকবেই। সেই জন্য ওখানে 2 নাম্বার, মানে ম্যাক্সিমাম মিনিমাম 2 নাম্বার কিন্তু পাওয়া যাবে। এরকমও হতে পারে যে 3টা সত্য ছিল, 2টা মিথ্যা ছিল, সেখানে আমি উল্টো বিষয়টা করে গেছি, সেই জন্য মিস হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি বলবো সবগুলোই সত্য লিখবে, নয়তো সবগুলোই মিথ্যা লিখবে, অন্ততপক্ষে 2 নাম্বার আমরা পেতে পারবো। তো বি নাম্বারে, বি এর 1 নাম্বারটা। আর যদি ক্যালকুলেশন করতে পারো, যারা করতে পারো, সত্য মিথ্যা কিন্তু এমনি ঢিল ছুড়বে না, সেগুলো হচ্ছে ক্যালকুলেশন করে করবে। ফুল নাম্বার পেতে গেলে আমাদের ক্যালকুলেশন অবশ্যই করতে হবে, এমনিতে লিখলে কিন্তু ফুল নাম্বার কখনোই আসবে না। যাদের পাস করা নিয়ে সমস্যা, তারা ভাবছে যে পাস করতে পারবো কিনা, তাদের ক্ষেত্রে এটা টিপস যে সবগুলোই সত্য অথবা সবগুলোই মিথ্যে লিখবে। তো এই সমীকরণটা দেওয়া আছে, এখানে আমরা এটা একটা সত্য না মিথ্যে, তো এটাই তো ফর্মুলা, তো এটাই, তাই না? তো
তো এটা ইকুয়াল টু, এটা লিখবো না, এটা ইকুয়াল টু আমরা লিখবো সমীকরণটা এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে কি a মাইনাস b হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3 গুণে 6x প্লাস 3 থেকে 9। তাহলে কি এটাই তো দেওয়া আছে, এটাই কিন্তু দেওয়া আছে। বলছি একটি দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ বলবো না, এটা সমীকরণ কি করে বলবো? সমীকরণ মানে ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, কিন্তু ইকুয়াল টু 0 দেওয়া আছে কি, এটাকে সমীকরণ কি বলতে পারি? সমীকরণ না, এটা রাশিমালা হতে পারে কিন্তু সমীকরণ নয়, এটা আমরা মিথ্যা লিখব। এটা রাশিমালা, এটা ইকুয়াল টু এটা রাশিমালা, কিন্তু হ্যাঁ এটা মানে এটা 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 ঠিক, কিন্তু এটা একটি দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ কিরকম? এই যে আমি বললাম এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হতে হবে, তবেই সেটাকে আমরা সমীকরণ বলবো। তাহলে সমীকরণ কোন জিনিসটা, যে ইকুয়াল টু 0 হতে হবে, ইকুয়াল টু মাঝখানে থাকতেই হবে, তবেই সেটাকে সমীকরণ বলা হয়। এবার 2 নাম্বারটা কি বলছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, সমীকরণটির একটি মাত্র বীজ 5। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, এক্স স্কোয়ার কথাটার অর্থই তো দুটা বীজ আছে, হ্যাঁ, তার মধ্যে আরেকটা বলছে একটা বীজ 5 কিনা সেটা আমাদের দেখতে হবে। একটা বীজ, সমীকরণটির একটি মাত্র বীজ মানে বলছে কি একটাই মাত্র বীজ, তো একটা কি বীজ, এক্স স্কোয়ার মাইনাস 25 ইকুয়াল টু 0। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। যার বীজের সংখ্যা কত হবে, বীজের সংখ্যা হবে 2। তবু আমরা 5 কিনা সেটা দেখে নিচ্ছি, এখান থেকেই আমাদের অপশনটা হয়ে যাচ্ছে। তবুও বলছি যে এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমাধান করতে হবে আমাদের, এক্স মাইনাস 5 এবং এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, or এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 এবং এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু মাইনাস 5। তাহলে একটা বীজ যদি বলতো এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, সমীকরণটির একটি বীজ 5, তাহলে অপর বীজটা অন্য কিছু হতে পারে, এইটা কিন্তু কথাটা বলেনি। এই মাত্র কথাটা বলাতেই কিন্তু আমাদের কথাটা আলাদা রকম সেন্স হয়ে গেছে, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 সমীকরণটা একটাই মাত্র বীজ, মানে দুইটা বীজ নাই, একটি মাত্র বীজ 5। তাহলে একটা বীজ 5, অপর বীজটা কিন্তু -5, তাহলে মিথ্যা, এটাও আমাদের মিথ্যা হলো। এবার পরেরটা হচ্ছে সি, শূন্যস্থান পূরণ করো। এক্স স্কোয়ার প্লাস বিএক্স, সি অপশনে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমীকরণটির এ ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, তবে সমীকরণটি একটি কি ধরনের হবে? এক নাম্বারটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটাতে যদি এ 0 হয়ে যায়, এ ইকুয়াল টু 0 পুট করি, তাহলে কি হচ্ছে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা কি সমীকরণ হলো? এটা কি দ্বিঘাত সমীকরণ হলো? এটা একটা রৈখিক সমীকরণ হলো।
সমীকরণটি একটি রৈখিক সমীকরণ। শূন্যস্থানে আমাদের এটা থাকবে। 2 নাম্বার বলছে যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই 1 হয় তাহলে সমীকরণটি হলো। তাহলে এটা আমরা কি করে করব? আমাদের হচ্ছে বীজগুলো যখন বলে দেওয়া থাকে সমীকরণটি হলো উৎপাদক দ্বয়ের গুণফল না? এই যে এই সমীকরণটা, এই যে এই সমীকরণটা গঠন হয়েছে কি এই দুটার বীজ, এগুলো তো বীজ এই বীজগুলোর ফ্যাক্টর করে তাহলে সমীকরণটি হলো x - 1, দুইটাই যেহেতু বীজ তাহলে এরকম করে x - 1 এর 1 = 0, অর্থাৎ x স্কয়ার ফ্যাক্টর x - আলফা, আলফা এবং বিটা যদি দুটা বীজ হয় তাহলে x - আলফা ইন্টু x - বিটা = 0 হবে। উৎপাদক দ্বয়ের মানে ফ্যাক্টর বলা হয় x - 1 x - 1 এর গুণ করে দিচ্ছি x স্কয়ার মাইনাস x মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 = 0, x স্কয়ার মাইনাস x আরেকটা x হবে, এই যে এটা দিয়ে এটা করব, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 = 0, সমীকরণটা এটা হবে। এবারে হচ্ছে 3 নাম্বারটা x স্কয়ার = 6x, ওই আগেরটার মতোই x স্কয়ার মাইনাস 6x = 0, x কমন নিলে x মাইনাস 6 = 0, অর্থাৎ x = 0 এবং x মাইনাস 6 = 0, x = 6। তাহলে উত্তরে কি হচ্ছে? অতএব গোটা লাইনটা লিখবো, কিন্তু উত্তর লেখার সময় আমরা এটা ক্যালকুলেশন তো করতে হবে, না হলে উত্তর পাবো কি করে? ক্যালকুলেশন করে তারপরে উত্তর লিখবো। উত্তর বলে x স্কয়ার = 6x সমীকরণটির বীজদ্বয় কত হলো? 0 ও 6। তো আবার বলছি যে যদি ভালো লেগে থাকে, নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে সবসময় থাকবে। আর সমস্ত অঙ্ক আমরা এখানেই সলভ পেয়ে যাব এবং শেখার জন্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।